সমস্ত জল্পনা কল্পনার অবসান, তারেক জি এবং বিএনপির সমস্ত রহস্য কার্যত ফাঁস। দর্শক, জরুরি খবর, আমাদের জরুরি করণীয় নিয়ে আলোচনা করব। ভেরি সিগনিফিকেন্ট, পুরো জাতিকে নড়েচড়ে বসতে হবে। আমাদের হিসাব নিকাশ ক্লিয়ার হয়ে গেছে। বিএনপি, তারেক জিয়া, আমরা শুধু সালাউদ্দিন আহমেদকে গালি দিচ্ছি, কিন্তু না, এটা তারেক রহমান সহ পুরো বিএনপির অবস্থান। তারা জাতির সাথে গাদ্দারি করেছে। তারা গণভোট অধ্যাদেশ বাতিল করছে। গণভোট অধ্যাদেশের কার্যকরিতা শেষ, সংসদে উত্থাপনেরই প্রয়োজন নাই। এর মধ্য দিয়ে গণভোট যেটা অনুষ্ঠিত হয়েছে প্রায় 1300 কোটি টাকা খরচে, সে গণভোটও বাতিল হয়ে যাবে। এর মানে এই যে গণভোট, আপনি চিন্তা করেন, তারেক রহমান এখানে শিলং সালাউদ্দিনকে গালি দিয়ে লাভ নেই। তারেক রহমান কত বড় প্রতারক, জাস্ট ইমাজিন। এই তারেক রহমান আবু সাইদের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় সুস্পষ্টভাবে বলেছেন গণভোটে হা দিন। এখন সেই গণভোট অধ্যাদেশ বাতিল করছে। মজা না? বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস। তারেক জিয়ার সামনে সুযোগ ছিল ইতিহাসে হিরো হয়ে থাকার, কিন্তু এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তিনি ভিলেন হয়ে গেলেন। শুধু ভিলেন না, এই যে গণভোট অধ্যাদেশ বাতিল করা, গণভোটের ফলাফল বাতিল হবে, পুরো সংস্কার প্রক্রিয়া সবকিছু হোঁচট খাবে। গণভোট বাতিল করার মধ্য দিয়ে আপনি যাই বলেন, এটা ভারতের কাছে আত্মসমর্পণ করা হলো এবং জুলাই সনদ অমুক্তম, এগুলো এখন কথা সর্বস্ব। এখানে জামাত এনসিপি কিছু করতে পারছে না। অনিবার্যভাবে এর ফলাফল হচ্ছে বিএনপি সরকার পতন। এবং এই গণভোট যারা আয়োজন করেছে এবং যারা বাতিল করেছে, যারা রাষ্ট্রে অপচয় করেছে, জাতির সাথে প্রতারণার জন্য তাদের প্রত্যেককে একদিন গ্রেপ্তার করতে হবে। শিলং সালাউদ্দিন একদিন গ্রেপ্তার হবে, লিখে রাখেন, এই গণভোট এবং জাতির সাথে বেইমানি করার জন্য। বিএনপি 1991 সালে বেইমানি করেছে। 1991 সালে যে 3 দলীয় জোটের রূপরেখা, সেটা বাস্তবায়ন করেনি। তারা ভেবেছিল যে তখন তো কিছুই হয়নি, কিন্তু না, এটা 2026 সাল। গণভোটের রায়ের সাথে প্রতারণা করে পৃথিবীতে কেউ টিকতে পারে না। অনিবার্যভাবে বিএনপি সরকারের পতন হবে এবং বিএনপির বিচার হবে গণভোটের সাথে এই প্রতারণা করার কারণে। সংবিধান মারানি সালাউদ্দিনকে একদিন গ্রেপ্তার করা হবে এবং গণঅভ্যুত্থান ঘটবে বিএনপির বিরুদ্ধে। তবে একদম রাতারাতি যে ঘটবে তা না। এখানে জামাত এনসিপির হাতে হাজারো ইস্যু, কিন্তু তারা কাজে লাগাতে পারছে না। তবে জনগণ ফুঁসে উঠবে, তখন সবাই কাজে লাগাবে। কিভাবে কি হবে কেউ টের পাবে না। প্রকৃতি বিএনপির উপর নির্মম প্রতিশোধ নিবে। দর্শক, প্রথমেই যে এই গণভোট অধ্যাদেশ বাতিল করার এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পুরো বাংলাদেশ ফুঁসে উঠছে, জুলাই বিপ্লবীরা ফুঁসে উঠছে। সবাই আপাতত ফেসবুকে প্রতিবাদ করছে, কিন্তু রাজপথের কোনো কর্মসূচির খবর আমরা এখনো দেখিনি। কিন্তু আমরা বলতে চাই যে গণভোট অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে জামাত এনসিপি কি করে জানি না, তবে কোন না কোনো প্ল্যাটফর্মের উচিত রাজপথে বিক্ষোভ মিছিল ডাকা, প্রয়োজন হলে হরতাল অবরোধ দিন। অঙ্কুরেই এখনই যদি আপনারা ব্যবস্থা নিতে পারেন, তাহলে ভালো কোনো ফলাফল আসতে পারে। কিন্তু যদি লেট করেন, 5 বছর পর হা হুতাশ করবেন, আক্ষেপ করবেন। যেরকম বিএনপি জামাত 2008 সালে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য 16 বছর হা হুতাশ করেছে, আক্ষেপ করেছে। এখন এই গণভোট অধ্যাদেশ বাতিল, এর মধ্যে দিয়ে গণভোটও বাতিল হবে। এই যে ইতিহাসের সেরা প্রতারণা বিএনপি করলো, এর বিরুদ্ধে যদি জামাত এনসিপি হরতাল অবরোধ চূড়ান্ত আন্দোলন না করতে পারে, বিএনপিকে যদি বাধ্য করতে না পারে, জামাতকেও অনেক বছর আক্ষেপ করতে হবে, এনসিপিকে অনেক বছর আক্ষেপ করতে হবে। হ্যাঁ, তরুণ প্রজন্ম আর একটা বিপ্লব ঘটাবে। আমার কাছে এটা মনে হচ্ছে যে বাংলাদেশের কোনো সমাধান সংসদে হবে না, আলাপ আলোচনার মাধ্যমে হবে না, কোনো ঐকমত্য কমিশন কোনো কিছুর মাধ্যমে বাংলাদেশের চূড়ান্ত গন্তব্যে পৌঁছানো যাবে না। বাংলাদেশের সবকিছু ঘটাতে হবে রাজপথে, বিপ্লবী স্টাইলে। রাজপথে বাংলাদেশের সমাধান। এবং যদি কোনোদিন অদূর ভবিষ্যতে গণঅভ্যুত্থান বা কোনো বিপ্লবের পর বাংলাদেশে একটা বিপ্লবী সরকার গঠিত হয়, ওই বিপ্লবী সরকার যদি সবকিছু ইনস্ট্যান্ট বাস্তবায়ন করে দেয় এবং সেগুলো যদি পরিবর্তন অযোগ্য করা হয়, তখন হয়তো ভালো কিছু হবে। স্বাভাবিক প্রক্রিয়ায় বাংলাদেশকে
ভারতের ফাঁদ থেকে বের করা যাবে না। এই যে গণভোট অধ্যাদেশ বাতিল, এই যে প্রতারণা, এটা নেপথ্যে ভারত। পুরো বিএনপি এর এই গণভোট অধ্যাদেশ বাতিলের পক্ষে। বিএনপির যদি কেউ হিরো হতে চান, ইতিহাসে হিরো হতে চান, তাহলে বিএনপির এই প্রতারণার বিরুদ্ধে কথা বলেন, আপনি হিরো হয়ে যাবেন। তো দর্শক, সবাই অবাক, আশ্চর্য যে বিএনপি এই প্রতারণাটা করতে পারছে। তারেক যে বললেন যে গণভোটে হাত দিবেন, আমরা গণভোটের ফলাফল মানতে বাধ্য, মানব, এখন তারা গণভোট অধ্যাদেশই বাতিল করে দিচ্ছে। কি প্রতারণা! রাজনীতি যে কতটা নোংরা, মানুষ যে কতটা খারাপ হতে পারে, কতটা প্রতারক হতে পারে, জাস্ট এখান থেকে দেখেন। যারা মানুষ, তারেক রহমান খালেদা জিয়ার সন্তান, জিয়াউর রহমানের সন্তান, তিনি এইভাবে প্রতারণা করছেন। প্রতারক, ধান্দাবাজ, বাটপার। যদি এরকম হতো যে ঠিক আছে বিএনপি সালাউদ্দিন অনেক কিছু বলছে, কিন্তু তারেক রহমান গণভোটের পক্ষে কিছু বলেনি, বিপক্ষে তো আগেই বলেছেন যে আলু পেঁয়াজের কথা। কিন্তু গণভোট নিয়ে বিএনপির তো অ্যালার্জিটা কিসের? কারণ বিএনপির জন্ম তো গণভোটে। কিন্তু শুরু থেকেই তারেক রহমান সহ সবাই গণভোটের বিরুদ্ধে, যদিও মাঝখানে হায়ের পক্ষে বলেছে, আবার বিএনপির লোকজন নায়ের পক্ষে প্রচারণা চালিয়েছে। না জিতে গেলে বিএনপি বেঁচে যেত, তাহলে অ্যাটলিস্ট ইতিহাসের পাতায় গাদ্দার হিসেবে এভাবে তাদের নাম লেখা থাকতো না। বিএনপি আদালতের ঘাড়ে বন্দুক রেখে গণভোট বাতিল করে দিবে, গণভোটের কোনো কার্যকারিতা থাকবে না, আমরা সেই পুরনো খপ্পরে পড়ে যাব। অতএব দর্শক, তরুণদের চাকরির অধিকার, বৈষম্যহীন বাংলাদেশ, স্বচ্ছতা, জবাবদিহি কিচ্ছু হবে না, এগুলো সব আশা ছেড়ে দেন। যা করার রাজপথে করার প্রস্তুতি নিন, এটাই হচ্ছে আহ্বান। হাসিনা যা ইচ্ছা তা করেছে, সংবিধানকে তছনছ করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে অনেক বছর থেকেছে। এখন বিএনপি অনেকে চিন্তা করছে, আরে আমরা তো হাসিনার মতো 10-15 বছর থাকতে পারলেই আমাদের জীবন শেষ, তারপরে আমরা লন্ডনে, কেউ ভারতে পালাবো। কিন্তু বিএনপির যারা তরুণ, তারা ঠিকই বেকায়দায় পড়বে। আওয়ামী লীগ যেরকম ইচ্ছা মতো যা ইচ্ছা করেছে, গুরুত্বপূর্ণ সবাই পালিয়েছে, অল্প কিছু লোক বিপদে পড়েছে। তাদের যা করার, যা এনজয়, দুনিয়ায় যত মজা করা যায় সব করেছে। এরকম একটা পরিস্থিতি। দর্শক, এর মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতির অনেক অনিশ্চয়তা দূর হলো, যে আসলে সংসদ, ঐকমত্য কমিশন, অমুক তমুক, এগুলো সব ভুয়া ধুঞ্চা। সত্য একটাই, সত্য হচ্ছে রাজপথ, সত্য হচ্ছে বিপ্লবী সরকার, সত্য হচ্ছে বিপ্লব। সবকিছু তছনছ করে দিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে, এটাই হচ্ছে সত্য। এসব সংবিধান টংবিধান এগুলো দিয়ে কিছু হবে না। এবং জামাত, এনসিপি এইসব সংবিধানে বেড়াজালে আটকে তারাও তেমন কিছু করতে পারবে না। এটা হচ্ছে সত্য কথা। সদ্য সমাপ্ত গণভোট যে অধ্যাদেশের অধীনে অনুষ্ঠিত হয়েছে, সেটি কার্যকারিতা শেষ হয়, এটি বিল আকারে সংসদে পাশ করার প্রয়োজন নেই। এখন বিএনপি বলবে যে না, আমরা তো গণভোট যেটা হয়েছে ওটা বাতিল করি নাই, ওই গণভোটের রায় ঠিক আছে, কিন্তু গণভোট আইন বাতিল করছে, কারণ গণভোট তো হয়ে গেছে। এটা আর একটা প্রতারণা। এই গণভোট অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে বিএনপি কখনোই বলবে না যে গণভোট যে রায় হয়েছে, 70% মানুষ হায়ের পক্ষে ভোট দিয়েছে, ওটা আমরা বাতিল করে দিয়েছি, এটা বিএনপি কখনোই বলবে না। গণভোট অধ্যাদেশ বাতিল করছে বিএনপি, এরপরে কোর্ট রায় দিবে যে গণভোটের ফলাফল অবৈধ, যেহেতু এটা কোনো আইনে নেই। এই সব ক্লিয়ার। আপনার কাছে আমার প্রথমেই আসলে প্রশ্ন, যে দেশটা আসলে কে চালায়? দেশটা কি তারেক রহমান চালায় নাকি সালাউদ্দিন আহমেদ চালায়? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতাকে। আসলে এটা তো কনফিউজিং হওয়ার পেছনে, আপনার এই প্রশ্নটাও মনে আসার পেছনের কারণটা হলো, আমি যতটুকু বুঝি সেটা হলো যে কি সালাউদ্দিন সাহেবের ইদানিংকার কর্মকাণ্ড, আর দ্বিতীয়ত যেটা, সেটা হলো যে কি আপনি একটা প্রজ্ঞাপন বলি, গেজেট বলি, যেটা প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন সালাউদ্দিন, এটা একটা দিক। আর পার্লামেন্টে উনি আগ বাড়িয়ে বাড়িয়ে সব প্রশ্নগুলোর তারেক রহমান সাহেবের পক্ষে বক্তব্য দিচ্ছেন, সেই জন্য মানুষের মনে একটা সংখ্যা তৈরি হয়েছে। দেশটা তারেক রহমান সাহেব চালাচ্ছেন, কিন্তু হয়তো নেপথ্যে অনেকগুলো কারণ রয়েছে, বা নেপথ্যে অনেক গল্প আছে দেশ চালানোর ক্ষেত্রে, তো সেগুলোতে আমরা ধীরে ধীরে যাবো আর কি। এখন আমি আপাতত এভাবে বলতে চাই না আর কি।
অনেক কিছু না ঠিক আছে, কিন্তু তারেক রহমান শপথ গ্রহণের পর থেকে আমরা দেখতেছি যে তার ভিতর কেমন যেন একটা সেলফ কনফিডেন্সের অভাব, এবং এবং বিভিন্ন বিষয়গুলো তিনি নিজেও ব্যাখ্যা দিচ্ছেন না যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কোনো ব্যাখ্যা দিচ্ছেন না। এবং তার হয়ে সালাউদ্দিন আহমেদ তিনি নিজেও সংসদে বিভিন্ন কথা বলতেছেন, স্পিকার রুল জারি করতেছেন, তাও তিনি শুনতেছেন না। এবং যখন বিএনপি ছিল বিরোধী দলে, মানে আওয়ামী লীগের আমলে, তখনও শুনতাম, আজকাল তো বিএনপি লোকজনের পাখা গজিয়েছে, যোগাযোগ তারাও করে না, আমিও করি না, বারাকে যোগাযোগ হতো। তখন যখন তারেক রহমান লন্ডন থেকে স্থায়ী কমিটির মিটিং ডাকতেন, তখন বাংলাদেশের সবাই তো আপনার ওই যে জুমে যুক্ত হতো, তারেক রহমান থাকতো লন্ডনে আর সালাউদ্দিন আহমেদ থাকতো শিলংয়ে, ভারতের। তো সেখান থেকে তিনি নাকি অনেক বলতেন যে না এটা এভাবে না, এটা এভাবে না, এটা এভাবে না। তখন ওই বিএনপির অনেক স্থায়ী কমিটির সদস্যরা নিজেরা একটু মানে মনক্ষুণ্ণ হতো যে উনি এত এত বেশি বোঝেন। তো তারপরে উনি দেশে আসলেন, দেশে আসার পরে একদম প্রক্সি প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন, যেই প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রী নিজের কাছে রাখেন, সেই প্রতিরক্ষা মন্ত্রণালয় সালাউদ্দিন সাহেবকে দেওয়া হলো। এবং সব মিলিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যদি তাকে আইন বিশ্লেষণ করতে হয়, তাহলে আইনমন্ত্রী আছে কেন, আপনি আমাকে একটু বলেন। না, এগুলো অনেক কেন উত্তর এখনো অমীমাংসিত। আমি তো বললামই যে এটা যেহেতু মানে আস্তে আস্তে তা মানে মানুষের একটা বডি ল্যাঙ্গুয়েজে যেরকম ধরা যায়, বিএনপির বডি ল্যাঙ্গুয়েজে আসলে বিএনপির অনেক কিছুই ধরা পড়ছে। এটা বিএনপির অপরিপক্কতা বা রাজনৈতিক কৌশল নাকি অপকৌশল এখনো ঠিক বুঝতে পারছি না। তবে আপনার এই কথাগুলো তো তাদের যে শারীরিক ভাষা যেটা বলে, যে দলগত যে বিষয়টা, এটা তো বোঝা যাচ্ছে। আসলে সালাউদ্দিন সাহেবের এই ধরনের ভূমিকার কারণে বিএনপি যতই তারেক রহমান সাহেবের সম্মতি থাকুক, তারেক রহমান সাহেব যতই মানে উনি চুপচাপ নিরিবিলি বসে আছেন। আচ্ছা, আমরা হাসিনার সময়ও দেখেছি যে হাসিনা সবাই চাঁদাবাজ, সবাই খারাপ, মানে আওয়ামী লীগের দলের ভিতরে সব মন্ত্রী দুর্নীতিবাজ, শুধু একমাত্র হাসিনা ভালো। মনে আছে আপনার? খুবই মনে আছে। এই এবং যে বলতো যে আপনি মানে আপনাকে একজনকে ভুল বোঝানো হয়েছে। আবার ভুল বোঝানো হয়েছে, তারপরে ওখানে তিনি খবর নিচ্ছেন, তারপরে অগ্নিকাণ্ড হলে প্রধানমন্ত্রী নিজে গণভবন থেকে মনিটরিং করছেন, ফায়ার সার্ভিস পাঠাচ্ছেন। এই যে একজনকে খুব বেশি গ্লোরিফাই করার ফলাফল, আমি ব্যাপারটা একেবারেই আপসেট ওই জায়গায় যে আমরা তো এই ঘরানার মানুষ। মানে অর্থাৎ একটু আগে আমি আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, আপনি তো যুক্ত আছেন, আপনি দেখবেন যে সেখানে আমি লিখেছি আমি কোন দলের, এখন পর্যন্ত আমি কোন দলের কর্মী বা চাকর নই। ইয়েস, রাইট, এটাই। হ্যাঁ, তো এটা আমি কোনো চাকর নই, আমি বাংলাদেশি জাতীয়তাবাদের পক্ষে রাজনীতি তৈরি করার একজন নগণ্য কর্মী। তো সুতরাং আমি এখানে বুঝিয়ে দিই, আমি তো ওইভাবে আমরা জাতীয়তাবাদ বলতে গেলে তো আমরা বিএনপি কে বুঝবো, বা বিএনপি যে রাজনীতির যে কৌশলটাতে এখন যে চলে যাচ্ছে, কথাটা একটু কঠিন হলেও আমাদেরকে বলতে হয়। অর্থাৎ বিএনপির জন্মটা কেন হয়েছিল? অর্থাৎ 1975 সালে আমরা ইতিহাস পড়ে যতটুকু বুঝতাম যে একদলীয় বাকশাল কায়েম করে রক্ষী বাহিনী কায়েম করার পর আওয়ামী লীগের শেখ মুজিবুর সাহেবের মানে শাসনকে দুঃশাসনে যখন পরিণত হয়েছে, যখন মানে কিশোরী যুবতীরা রাস্তায় অথবা বাড়িতেও নিরাপদে ঘুমাতে পারতেন না রক্ষী বাহিনীর জ্বালায়, তখন বাঙালি জাতীয়তাবাদের আবহাওয়া মানে ভারতের রাজনীতির সংস্কৃতি নিয়ে এই দেশের রাজনীতি পরিচালিত হতো। কিন্তু যখন মানুষ একটা আমব্রেলা খুঁজছিল, যেটা অন্য রাজনৈতিক দলগুলো জাসদ চেষ্টা করেছে, কিন্তু জাসদের সেই চেষ্টাটা মানে ফলপ্রসূভাবে জনগণের কাছে জনপ্রিয় হয়েছিল, কিন্তু একটা পর্যায়ে এসে কিন্তু সেটা ভেঙে পড়েছে, মুখ থুবড়ে পড়েছে। ঠিক তেমনি যখন 75 সালে শেখ মুজিবুর রহমান সাহেবকে হত্যা করা হলো, তারপরে কিন্তু বাংলাদেশের মানুষ আরেকটা রাজনৈতিক আমব্রেলা খুঁজে পেয়েছে, সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি। এখন বিএনপি সবসময় ছিল অ্যান্টি আওয়ামী লীগ, অর্থাৎ বিএনপির রাজনীতিটাই হলো এই দেশের গণমানুষের জন্য, মানুষের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা, যারা আওয়ামী লীগকে পছন্দ করে না, আওয়ামী লীগের কর্মসূচি পছন্দ করে না, ভারতকে পছন্দ করে না, তাদের জন্য ছিল নানান মত পথের মানুষ মিলে বিএনপি। এখন বিএনপি এখন যে জায়গায় চলে আসছে, বিএনপি আর এখন আওয়ামী লীগ যখন তাদের বক্তব্যগুলো এক কাতারে চলে আসছে, তখন আগামীকালকে কিন্তু বিএনপির পরবর্তী রাজনীতি তার থাকছে না। অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে মানে তাদের রাজনীতির বয়ান তৈরি করা, যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে সাফল্য এনে দিয়েছিল,
যেটা আমরা স্মরণই করি, নেত্রীমোদের খালেদা ভারত থেকে আলাদা। হুম কেন তিনি এইভাবে উনি দেশটাকে শাসন করতে পেরেছেন? কারণ ওনার একটা বরিষ্ঠ নেতৃত্ব এবং কণ্ঠ ছিলেন। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলছি। তো ওনারা এই অ্যান্টি আওয়ামী লীগ এবং অ্যান্টি ভারতের বিরুদ্ধে গিয়ে যে বাংলাদেশের রাজনীতি তৈরি করেছেন, সেই রাজনীতি যখন এখন হারিয়ে যাচ্ছে, তখন আগামী কালকের রাজনীতি, আগামী পরশুর রাজনীতি বিএনপির জন্য কঠিন হয়ে যাবে। এখন যারা আবার নতুন প্রজন্ম যেটা তৈরি হচ্ছে, জেনজি, তাদের জন্য এখন নতুন বয়ানটা কি আসছে, যে তারা বলছে যে এখন যদি বিএনপি কে বলা হয় বিএনপি রাজনীতি কি, বিএনপি রাজনীতি ও আওয়ামী লীগ যা বলছে তা, এই তো সোজা উত্তর এটা, আর তো কিছু নাই। না। আর অন দা আদার হ্যান্ড আপনি আসেন যে এই জেনারেশনের কাছে প্রশ্ন যে তোমরা কি চাও, তোমাদের রাজনীতিটা কি? এনসিপির উপরে জামাত ভর করুক আর জামাতের উপরে এনসিপি ভর করুক, যাই করুক, আমরা জামাতকে নিয়ে এভাবে না বলি, আমরা 11 দলীয় জোটও যদি বলি, তারা বলবে আমাদের রাজনীতি সংস্কার। কোন সংস্কার? যে সংস্কারের পক্ষে 5 কোটি মানুষ ভোট দিয়েছে, আপনি খেয়াল করেন। তাহলে তারা তো একটা রাজনীতি মাঠে নিয়ে আসছে। রাজনীতি তো চলে বয়ানের উপরে। তারপরে হলো কি, আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তৈরি করতে চাই, আমাদের উপরে কারো খবরদারি চলবে না, এটা হলো তাদের রাজনীতির এখন বয়ান। কিন্তু বিএনপির এখন আচার আচরণ সবকিছুতে মনে হয় না যে একটু ভারত ভারত, গন্ধ গন্ধ, একটু সালাউদ্দিন সাহেবের আচরণ কেমন কেমন,